চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই চিরপ্রতিদ্বন্দ্বী নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার দলের বিভিন্ন সিদ্ধান্তে দুই মেরুতে তাদের অবস্থান গণমাধ্যমে অনেক সময় শিরোনাম হয়েছে। তবে এবার ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন একসাথেই। দলীয় পরিচয়ে মনোনয়ন জমা দিয়ে পেয়েছেন বৈধতাও। ধানের শীষকে নিজের করে নিতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ করছেন দুজনই। চূড়ান্ত ফয়সালা পেতে অপেক্ষা করতে হবে প্রতীক বরাদ্দ পর্যন্ত। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে রাউজান আসনটি সবসময় আলোচিত। এবার দলীয় পরিচয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির দুই হেভিওয়েট নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার। রাজনৈতিক অবস্থানে দুইজনে দুই মেরুতে অবস্থান করায় বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক এই দুই সংসদ সদস্য। যারা বঞ্চিত হবে, আমি যদি মনোনয়ন পাই, তাদের টিকনিখানা খুঁজে পাবেন না। নির্বাচনের আগের দিন পর্যন্ত আমি এই মন মানসিকতা নিয়ে থাকব। আমি সন্ত্রাসকে অতীতে কোনো আশ্রয় প্রশ্রয় দিইনি। আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে বিশ্বাস করে। ত্যাগ মামলা হামলা বিবেচনায় দল তাদের প্রতীক বরাদ্দ দেবে এমন প্রত্যাশা দুজনেরই। জুলাই অভ্যুত্থানের পরে আমি রাউজানের মোটামুটি একবার না একাধিকবার বিভিন্ন জায়গায় আমার যাওয়া আসা হয়েছে, সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক। কর্মসূচি চলাকালীন আমি অ্যারেস্ট হয়েছি। সুতরাং দলের দুর্দিনে সুদিনে নেতাকর্মীদের দুর্দিনে আমি সবসময় ছিলাম। বিভেদ বিতর্ক যাই থাকুক না কেন দুজনই বিএনপি নেতা। দলের জন্য আছে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা, আছে মামলা হামলার পর্যালোচনার হিসেব নিকেশ। তবে ভোটের ময়দানে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে নানা সমীকরণে ব্যস্ত দলের হাইকমান্ড। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। ভোর ৪:৪৭ এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউসিজিএস ও ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর পূর্বে। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় কম্পন অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। পৌষের কনকনে শীতে কাঁপছে দেশ। রাজধানীতেও শীত কমার কোনো পূর্বাভাস নেই। আজ দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। সকালে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ৯.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকায় জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়েও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের উত্তাপ না থাকায় শীত তীব্র অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। তবে তীব্র শীতে আলু মরিচ সহ ফসলের রোগবালাই বেড়েছে। বোরো ধানের বীজতলা ঘন কুয়াশায় ক্ষতির মুখে। হাঁটা যায় না, বাতাস বৃষ্টির মতো পানি পড়তেছে। সকালে উঠতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডা মধ্যে আগুন টাগুন ধরাটারি থাকে, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডার জন্য ঘর থেকে বাইরেতে পাচ্ছি না, আমরা কুয়াশার জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেশের উপকূলে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে। এই সংকট কাটাতে ২০২২ সালে চালু হয় বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প। কাগজে কলমে ২০২৫ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের আওতাধীন বরিশাল বিভাগের ৪টি জেলায় কাজে ধীরগতি সহ নানা অনিয়মের চিত্র উঠে এসেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। Water, water everywhere, nor any drop to drink. ব্রিটিশ কবি স্যামুয়েল টেলর কোলারেজের বিখ্যাত কবিতা রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনারের ২ লাইনের চিত্রই যেন এটি। চারিদিকে অফুরান পানির উৎস, কিন্তু দেশের উপকূল জুড়ে সংকট সুপেয় পানির।
বরগুনা সদরের 10 নম্বর নলটনা ইউনিয়নের পদ্মা গ্রামের মনোয়ারা বেগম, বয়স 60-এর কাছাকাছি। প্রতিদিন 1 মাইল দূরের পুকুর থেকে কয়েকবার পানি আনেন তিনি। গায়ে থইয়ে থইয়ে জিরে জিরেই হেইভার পানি লইয়ে বাড়ি। আমার কোনো হানে টিয়ে বল নাই, আর ট্যাঙ্কিও দে নাই। যারা বড় লোক হারা ট্যাঙ্কি নেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নথি বলছে, জেলায় প্রায় 36 কোটি টাকা ব্যয়ে 5542টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়। তবে অনুসন্ধান বলছে, ইউনিট বিতরণে হয়েছে ব্যাপক অনিয়ম। প্রকল্পভুক্ত এলাকা ঘুরে দেখা যায়, উপকারভোগীদের তালিকা করেন স্থানীয় এমপি এবং উপজেলা ও ইউপি চেয়ারম্যান। অভিযোগ আছে, তালিকায় নাম দেওয়ার জন্য সরকারি ফির চেয়ে কয়েক গুণ অর্থ নেন জনপ্রতিনিধিদের অনুসারীরা। তবে 2025 সাল পেরিয়ে গেলেও অনেকেই পাননি ট্যাঙ্ক বা ফিটিংস। এছাড়া নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগও রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনারা বাড়ি এসে আমি বাড়িতে থাকি, যে বাড়িটাই খেলে বেশি পয়সা আওয়ামী লীগ না, আমরা তো পাইছি কোনো রকম এক হাত পাও ধরে ধরে টাকা পয়সা দিয়ে আনছি। এত টাকা পয়সা দিয়ে আনছে, 6000 টাকা করে লাগছে। আমার ট্যাঙ্কির অবস্থা গোড়া ফাটিয়ে গেছে, ফাটিয়ে যাওয়ার পর আর কেউ কোনো সারা শব্দ করে না, নিজেরাই টাকা পয়সা দিয়ে খরচ করে সারিয়ে লইছি। আমি ডেরামে টাকা পয়সা দিয়েছি, ডেরাম মধ্যে আমারে ডেরাম আনার পর পানি ভরছি, তলা থেকে পানি পড়তে আছে। বরগুনায় প্রকল্পের বড় অংশের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কামাল এন্টারপ্রাইজ। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ঠিকাদারের দাবি, ট্যাঙ্ক না পাওয়ায় অনেকে উদ্দেশ্যপ্রণীত হয়েই নষ্ট করেছেন প্ল্যাটফর্ম। আমার কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে এরকমের কোনো নাই, আমার মাঠঘাটে নাই। প্ল্যাটফর্ম হয়তো ওই যে 5 তারিখের পরে পরিস্থিতির কারণে অনেকেই করেও ফাটাইছে। বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প ঘিরে এই অনিয়ম আর দুর্নীতির চিত্র শুধু বরগুনা জেলায় নয়, বরিশাল বিভাগে এই প্রকল্পের আওতাধীন পটুয়াখালী, জালকাঠি কিংবা পিরোজপুরেও দেখা যায় একই চিত্র। ফলে শীত মৌসুমে যেখানে প্রকট হচ্ছে সুপেয় পানির সংকট, সেখানে এখনও উপেক্ষিত থেকে যাচ্ছে ভুক্তভোগীরা। 10টি জেলার 44টি উপকূলীয় উপজেলার 222টি ইউনিয়নে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পে মোট ব্যয় ধরা হয় 1001 কোটি টাকা, যার মধ্যে বরিশাল বিভাগে বরগুনা ছাড়াও আরও 3টি জেলা অন্তর্ভুক্ত করা হয়। তবে এ নিয়ে প্রশ্ন করলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কর্মকর্তারা, দেন দায়সারা জবাব। আমি আসলে যে কাজগুলো দেখেছি মানসম্পন্ন ছিল। আপনার রিপোর্ট অনুযায়ী আমি আরও ডিপলি দেখব, যদি সেখানে প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম করে দিতে হবে। আবার পাইপ লাইনে যদি দেখা যায় নিম্নমানের পাইপ থেকে পাইপ চেঞ্জ হবে। যদি ঠিকাদারদের দেরি করতে কোনো সমস্যা হয় আমরা সাইড দেওয়ার পরও, তাহলে অবশ্যই তাদেরকে যথাযথ বিধি মোতাবেক জরিমানা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সাইট সিলেকশনের দায়িত্ব ছিল হচ্ছে এমপিদের। জনপ্রতিনিধিরা কোথায় কি টাকা নিল না নিল, এটা আসলে আমাদের দায়িত্ব। প্রকল্পটির মেয়াদ শেষ হয় ডিসেম্বর 2025-এ। তবে কয়েক দফা চেষ্টা করেও পাওয়া যায়নি প্রকল্প পরিচালকের বক্তব্য। এসব প্রকল্পে যুক্ত জনপ্রতিনিধি ও ঠিকাদাররা কাটিয়েছেন বিলাসী জীবন, কিন্তু অনিয়ম আর দুর্নীতির মারপ্যাচে সাধারণ মানুষের জন্য সুপেয় পানির প্রাপ্যতা দুর্লভই রয়ে গেছে। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। গাইবান্ধার হাসপাতালে 1 সপ্তাহের ব্যবধানে শীতের রোগে মৃত্যু হয়েছে 3 শিশুর। 20 শয্যার বিপরীতে কয়েকশো রোগী বেড না পেয়ে মেঝে আর করিডোরে চলছে চিকিৎসা সেবা। এছাড়া কলেরা, স্যালাইন ও ওষুধের তীব্র সংকট রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে চাপ বেড়েছে ডায়রিয়া রোগীর। উত্তরের জনপদ গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢেকে থাকছে সব দিক। হাড় কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বয়স্করা। গত 1 সপ্তাহে গাইবান্ধা জেনারেল হাসপাতালে শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে অনেক। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্তরা। জ্বর, ঠান্ডা লাগছে, এই জন্য এখানে নিয়ে এসেছি। নিঃশ্বাস নিতে পারে না, বুকের সমস্যা, আবার জ্বর কালকে থেকে ছাড়তেছে না ওষুধ খাওয়ার পরে। ছেলেকে আনছি 3 দিন হলো, মানে ওর ঠান্ডার সমস্যা, খিঁচুনি, যার কারণে স্যালাইন অক্সিজেন দিয়ে রাখছি। এ অবস্থায় শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা, তারা যেন ঠান্ডাটা
পরিহার করেন, এড়াই চলেন, এবং যদি অসুস্থ হয়েই যায় তাহলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমরা যথেষ্ট সজাগ আছি যাতে এরকম পরিস্থিতির উদ্ভব না হয়। এদিকে একই চিত্র ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের। শীত তীব্র হওয়ার সাথে সাথে রোটা ভাইরাসের প্রাদুর্ভাবে জেলা জুড়ে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। বেড না পেয়ে কনকনে শীতে হাসপাতালের ঠান্ডা মেঝে আর বারান্দাতেই রাত কাটছে অসুস্থ রোগীদের। স্বজনদের অভিযোগ, হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় কলেরা স্যালাইন ও জীবন রক্ষাকারী ওষুধ। আমরা কোনো প্যাড ম্যাট কিচ্ছু পাই না, বাড়িতে সম্পূর্ণ ওষুধ কিনে আনা লাগছে। অনেক কষ্ট এখানে। আমরা চাই আমাদের হাসপাতালটা একটু কিছু বেড বাড়াক, উন্নত করুক। রোগীর চাপে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে বেড আছে 20টা, সেই জায়গায় রুগী আসতেছে 100 থেকে 150। এই বিশাল সংখ্যক রুগী সেবা দিতে আমাদের কম বেশি হিমশিম খাচ্ছি আমরা। আমাদের কিছু ডাক্তার সংকট রয়েছে, কিছু জনবলের সংকট রয়েছে, পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে। সংকট নিরসনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত এবং শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। শরীফুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। ভোর 4:47 এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউসিজিএস ও ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে 4 কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে 76 কিলোমিটার উত্তর পূর্বে। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় কম্পন অনুভূত হয়, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরের 10 ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2 বার ভূমিকম্প অনুভূত হয়। পৌষের কনকনে শীতে কাঁপছে দেশ। রাজধানীতেও শীত কমার কোনো পূর্বাভাস নেই। আজ দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। সকালে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 9.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকায় জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে পড়েছে। কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়েও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের উত্তাপ না থাকায় শীত তীব্র অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। তবে তীব্র শীতে আলু, মরিচ সহ ফসলের রোগবালাই বেড়েছে। বোরো ধানের বীজতলা ঘন কুয়াশায় ক্ষতির মুখে। হাঁটা যায় না, বাতাস বৃষ্টির মতো পানি পড়তেছে। সকালে উঠতে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডার মধ্যে আগুন টাগুন ধরাটা থাকি, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডার জন্য ঘর থেকে বাইরেতে পাচ্ছি না, আমরা কুয়াশার জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। উত্তরের হিম হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। শীতের আরও খবর জানব রাজশাহী ও পঞ্চগড়ের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই রাজশাহীতে আছেন সৌরভ হাবিব। হাবিব, জানাবেন আসলে শীতের দুর্ভোগ, জনজীবন এবং প্রকৃতিতে সব মিলিয়েই তো রাজশাহীর আজকের আবহাওয়া কেমন, দুর্ভোগ কেমন দেখছেন? শীতে ত্রাণ বিতরণ বা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সব মিলে জানাবেন। সাথেই আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহীতে শীতের তীব্রতা কিন্তু গত কয়েকদিন ধরেই বেড়েছে এবং শীতের যে মাত্রাটি আমি বলবো যে গত কয়েকদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ ছিল, কিন্তু গতকালকে কিন্তু তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু গতকাল ছিল না, কিন্তু তারপরেও প্রচণ্ড শীত অনুভব হয়েছে। কারণ শীতের দিনের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা এর যে পার্থক্য থাকার কথা সেটি কিন্তু নাই। গতকাল আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের কারণে সারাদিনে কিন্তু মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা ছিন্নমূল রিক্সা চালক, তাদেরকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বলবেন এই যে শীত কেমন এবার? শীত তো এবার অনেক বেশি, কষ্ট তো হবেই, শীতে তো কষ্ট হবেই। জানিয়ে রাখছি যে এবার কিন্তু আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা এটি রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিনিয়ত কিন্তু এই যে তাপমাত্রা কমছে এটি হয়তো আগামীতে আরো বাড়বে বলে আবহাওয়া অফিস আমাদেরকে বলেছে। এই শীতের কেমন কষ্ট হচ্ছে আপনাদের কাজ করতে? শীতে ভালো কষ্ট হচ্ছে, শীত তো আস্তে আস্তে বাড়ছে, কমছে না। শীতে তো কমতে দেখছি না। কুয়াশা দেখা
হচ্ছে সারাদিনই, এতে আপনাদের কাজকর্মে কি কোনো সমস্যা হচ্ছে? ভাড়া কমছে কিনা? হ্যাঁ, অবশ্যই কমছে, কাজকর্ম তো কমছেই। লোকজন বাড়িতে পালিয়ে যাচ্ছে, শীতের জন্য তো কাজ তো হবেই না। একেবারে কিন্তু এখন 9টা পেরিয়ে গেছে, 9:30 বাজতে চলেছে, কিন্তু দেখেন যে রাজশাহীর যে ব্যস্ততম একটি এলাকা আলুপট্টি এলাকা, এই এলাকাটিকে বলা হয় যে রাজশাহীর ব্যাংকপাড়া। তো এইখানে কিন্তু সবসময় অসংখ্য মানুষের উপস্থিত থাকে, কিন্তু শীতের কারণে কিন্তু মানুষ কিন্তু এখনো কিন্তু সেভাবে বের হতে পারছেন না, এবং বাতাসের আর্দ্রতা প্রায় আজকে 96% ছিল, এবং প্রতিদিনই কিন্তু এমন থাকছে, 96 থেকে 100% থাকছে, এবং বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, যে কারণে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটিও কম, শীতের তীব্রতা বাড়ায়, মানুষের দুর্ভোগও বেড়েছে। সেই অনুযায়ী যদি বলা যায় যে সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু সেভাবে আমরা বিতরণ লক্ষ্য করিনি কিন্তু, এবং এই ছিল সাথী এখনকার মতো তাপমাত্রার খবর। ধন্যবাদ সৌরভ। আমরা রাজশাহীর শীতের খবর জানছিলাম, এবার জানবো পঞ্চগড়ের সহকর্মী আবু সালিম মোহাম্মদ রায়হানের কাছ থেকে। রায়হান, যেমনটা সৌরভ ভাইও জানাচ্ছিলেন যে আসলে শীতে মানুষের জনজীবনের দুর্ভোগ, তো দুর্ভোগের পাশাপাশি এই শীত এবং ঘন কুয়াশায় কিন্তু ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। তো পঞ্চগড়ে জানাবেন যে কোন কোন ফসলের বেশি ক্ষতি হচ্ছে, আর কৃষি বিভাগ থেকে বা এ ব্যাপারে সহায়তা দেওয়া হচ্ছে কিনা চাষিদের, সব মিলিয়ে। সাথে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা আমরা জানুয়ারি মাসে লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিন্তু 10 থেকে 12 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে। সেই সাথে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, এবং সূর্যের গতকাল কিন্তু সূর্যের দেখা মেলেনি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে। আজকেও তেমন আবহাওয়া আমরা লক্ষ্য করছি। তো আমরা যেই উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু শীতকালীন ফসল হিসেবে টমেটো, মরিচ, ভুট্টা, আলু, গম সহ যেই শীতকালীন যে পেঁয়াজ রয়েছে সেগুলো আবাদ হয়ে থাকে। তো এবার কিন্তু এই আলুতে শীতকালীন ফসলে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আলুতে লেট ব্রাইট রোগ কিন্তু ইতিমধ্যে আলু খেতে ধরে গিয়েছে, এবং আমরা লক্ষ্য করছি যে কৃষকেরা কিন্তু প্রতিনিয়তই স্প্রে করে সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে ফসলের নানা ধরনের রোগ বালাই থেকে পাওয়ার জন্য। তো এছাড়া কিন্তু পেঁয়াজের বিষয়ে যদি আমি একটু বলি যে পেঁয়াজের যারা চাষি রয়েছেন তাদেরও কিন্তু পাতা মোড়ানো সহ নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রতিনিয়ত চাষিদের কিন্তু স্প্রে করে এর সমাধান খোঁজার চেষ্টা করছেন। তবে এই দীর্ঘ সময় ধরে দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, যে কারণে চাষিদের কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে। এছাড়া গম সহ ভুট্টা যেসব ফসল রয়েছে সেসব ফসলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। তো কৃষি বিভাগ বলছেন যে যদি আবহাওয়ার উন্নতি হয়ে থাকে তাহলে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে এবং চাষিদের দুর্গ লাভ হবে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ। বরিশাল বিভাগের বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের অনিয়ম নিয়ে আরও জানাতে বরগুনার উপকূলীয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জিয়াদ, প্রকল্পের মেয়াদ শেষ, এখনো মেলেনি সেবা, এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, আর ভুক্তভোগীদের কথাও জানাবেন। এখন যেখানে রয়েছে সেটি আপনার স্টুডিও থেকে একবারে সোজা যদি দক্ষিণে আসা যায়, বাংলাদেশের শেষ প্রান্ত দক্ষিণ দিকে বরগুনার নলটুনা ইউনিয়নের পদ্মা গ্রামে, এখানের মানুষ একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে জীবন যাপন করছেন, অন্যদিকে যে সুপেয় পানির সংকট সেটি প্রকট। আশেপাশের এলাকা জুড়ে কোথাও কোনো ধরনের টিউবওয়েল নেই। এখানের মানুষ, সাধারণ মানুষ, অনেক দূরের যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে পানি এনে ফুটিয়ে তারপর পান করছেন। এর প্রেক্ষিতে এই যে 2022 সালে শুরু হওয়া যে রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট, সেই প্রজেক্ট শুরু হয়, এবং সেখানে দেখা যায় যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা অনেক যে স্থানগুলোতে তারা এখানে যে স্থানীয়রা বলছেন যে তারা আর্থিক সুবিধা নিয়ে অনেক জনপ্রতিনিধিরা তারা কিন্তু এই কাজটি করেছেন, যে অনেককে দিয়েছেন ট্যাঙ্ক কিংবা প্ল্যাটফর্ম, আবার অনেককে দেননি। আমার সামনে দেখছেন যে এখানে একটি ট্যাঙ্ক দেওয়া হয়েছে, ট্যাঙ্কটিও ফেটে গেছে, এবং এখানে যে প্ল্যাটফর্মটি সেই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এবং এর পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে, সেই স্থানেও আমরা দেখেছি যে ট্যাঙ্ক দিয়েছে, প্ল্যাটফর্ম দিয়েছে, কিন্তু ফিটিংস এখন পর্যন্ত দেয়নি। প্রকল্পের মেয়াদ আপনি যেটি বললেন
বললেন যে শেষ হয়েছে। শুধু এই এলাকায় নয়, এর পাশে যে পাথরঘাটা উপজেলা রয়েছে সেখানে যে পানিতে লবণাক্ততার পরিমাণ আমরা জানি যে 600 ppm থাকলে সেটি পানযোগ্য হয়। সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে 3000 ppm পর্যন্ত লবণাক্ততা রয়েছে, যার ফলে সেখানকার মানুষও সুপেয় পানির সংকটে ভুগছেন। পাশাপাশি পরের যে জেলা রয়েছে পিরোজপুর, জালকাঠি কিংবা পাশের যে জেলা পটুয়াখালী, একই রকম অবস্থা। সেইখানেও কিন্তু জলবায়ুগত পরিবর্তন বলুন আর এখানে যে পানির যে সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমি এখানে একজন রয়েছে ভুক্তভোগী, তার সাথে কথা বলবো। আসলে এই যে প্রকল্প আপনারা শুরু করেছেন, এখানে শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এবং সেটি এই প্ল্যাটফর্মটি কবে দিয়েছে এবং কি অবস্থায় রয়েছে এখন বর্তমানে? এটা আসসালামু আলাইকুম, এটা দেশে 5-6 বছর আগে আমার দেওয়া কয়েকখান ইট দিয়া সাইরুকুলে ব্যারিকেড দিয়া এটা গর্ত করে মাটি খুঁজছিয়া এটার ভিতরে দিয়ে উপর একটা লিপ দিয়ে গেছে, লিপ দিয়া টাঙ্কিটা বয় দিয়ে গেছে। তা আমার অনেক দৌড়দৌড়ির পর আমার পাইপটা দেশে মধ্যে এখন ফাটি গেছে, পানি আমরা খাইতে পারি না, পানি থাকে না। এই আর্থিক লেনদেনের বিষয়টি যে বললেন, আর্থিক লেনদেনে আমি টাকা দিয়েছি, আর দেখলেছি না, নামটা আজকাল বলে নাই, আমি দেখলেছি নি, কারদার দিয়ে দেখলে আমি কইতে পারবো, কিন্তু আমি এখন এর তো পাইতেছি না, আর আমরা পানি খাইতে পারতেছি না, পানি তো নাই টোটালি, ট্যাঙ্কি খালি আমার এই সব ফানে ফাটি গেছে। যেমনটি শুনছিলেন যে এখন পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ, এখন পর্যন্ত তারা এই ট্যাঙ্ক থেকে পানি পান করতে পারছেন না। এবং তখনকার সময় যে জনপ্রতিনিধিরা ছিলেন 24 সালে 5 আগস্টের পরে তাদের জবাবদিহিতার মধ্যে আনা যায়নি, এবং এখন তারা বলছেন যে যাতে যারা কর্তৃপক্ষ রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তারা যেন এই বিষয়ে সুনজর দেয়, যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা তখনকার যারা এই যে প্রকল্পের সাথে যুক্ত ছিল তাদের যাতে সঠিকভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায়, সেই ব্যবস্থা করার জন্য তারা দাবি তুলছেন। পাশাপাশি জলবায়ু যে গত পরিবর্তন হচ্ছে তার ক্ষেত্রে জলবায়ু ন্যায্যতার দাবিতে এই অঞ্চলে যে অর্থ বরাদ্দ সেটিও কিন্তু ন্যায্যতার ভিত্তিতে যেন করা হয়, এই দাবি করছেন এখানকার স্থানীয়রা। এতটুকুই ছিল বরগুনা থেকে আমার কাছে।